গন্ধটা কিসের? সেই উত্তর নিয়ে ফিরে এলাম নতুন পর্বে। তাহলে চলুন সকলে মিলে রহস্য উন্মোচন করা যাক। নিজেকে অতি কষ্টে সামলে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ করো, প্রশ্ন করো। বলেই টেবিলে রাখা জলের বোতলের ছিপি খুলে ঠকঠক করে খানিক জল খেয়ে তেষ্টা মেটালাম। ভূতে বিশ্বাস করো? উত্তরটা বলাইদাই দিলেন, তবে তার গলার স্বর খানিক কেঁপে উঠল। মানে হ্যাঁ করি তো। এই রাতে আবার ভূতের কথা কেন? রাম 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 বলেই বলাইদা আমার হাতটা খপ করে ধরে নিলেন। আমরা দুজনেই যে ভিতর ডিম। তবে বলি, শোনো ভায়া, আমার নাম শ্রী বিলাস লাহা, জন্ম মধ্যপ্রদেশের ভোপালে। বুঝতেই পারছ আমি জন্ম থেকে বাঙালি নই, কিন্তু আমার মার জন্ম বাংলাদেশে আর বাবার ভোপালে। কর্মসূত্রে বাবাকে একবার পূর্ববঙ্গে পাড়ি দিতে হয়, আর তখনই মাকে দেখে বাবা প্রেমে পড়ে যায়। তারপর প্রেম থেকে বিবাহ অবধি সম্পর্ক গড়িয়ে যেতে বেশি সময় লাগলো না। বিবাহের পর বাবা মাকে নিয়ে ভোপালে চলে আসে, আর তার 2 বছর পর আমি হই। পড়াশোনা মাধ্যমিকের চৌকাঠ পেরিয়েই বন্ধ করতে বাধ্য হয়েছি। যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, মা ও বাবা দুজনেই হঠাৎই গাড়ি দুর্ঘটনায় মারা গেল। তারপর আমার মাসি আমাকে কলকাতা ডেকে নিল। ব্যাস, তখন থেকে আমি বাঙালি হয়ে গেলাম। ধীরে ধীরে বড় হতে থাকলাম, বাংলা বলাটা পুরোপুরি শিখেও নিলাম। কিন্তু মাসি আমার নিজের কাছে ডাকলো বটে, কিন্তু ছেলে বলে আমাকে কিছুতেই মেনে নিল না। বাইরে ভালো মানুষই দেখালো, কিন্তু ভেতরে বিষ ভরে রইল। আর আমি নতুন এক পরিচয় পেলাম কাজের ছেলে হিসেবে। সেই কাজের ছেলে ধীরে ধীরে বড় হতে হতে কাজের লোক হয়ে উঠতে বেশি দেরি হলো না। একটা কাজ পেলাম চায়ের দোকানে, আর তখনই একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। সেই অপরূপ সুন্দরীর নাম ছিল রুমি। কি মিষ্টি নাম, তাই না? বিয়ে হলো সম্পর্ক তৈরি হওয়ার 2 বছর পর। ওই 2 বছরে বেশ বুঝেছিলাম যে রুমি খুবই সাধারণ ঘরের সাধারণ একটা মেয়ে, যার পরিবারে বড়লোকি চাল তো নেই, দুবেলা দুমুঠো খাবারও জোটে না। আমার পরিবার বলতে তো ছিল শুধু মাসি, তাই ওকে নিজের স্ত্রী বানাতে আমার দিক থেকে কারো অনুমতির প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল শুধু রুমির পরিবারের অনুমতিটা। অনুমতি পেলাম। কালীঘাট মন্দিরে আমাদের বিয়ে হলো। তারপর আমি একটা বাড়ি ভাড়া নিয়ে মাসির বাড়ি ত্যাগ করলাম। জীবনে আর কোনো অসুবিধাই রইল না জানো। কিন্তু ওই যে সঙ্গদোষ বড় দোষ। কিছু বন্ধুদের পাল্লায় পড়ে মদ ঢুকলো পেটে, আর তারপর আমাদের দুজনের সদ্য বিবাহিত জীবনে কিছু বাধা আসতেও বেশি দেরি হলো না। রাতে ঝামেলার সৃষ্টি হতো প্রায়ই। তারপর যেদিন প্রথম রুমির গায়ে হাত তুললাম, বুঝলাম আমি মদকে নয়, মদ আমাকে খাচ্ছে। স্ত্রীর সঙ্গে দূরত্বের সৃষ্টি হলো। তারপর রাতে মদ খেয়ে আসার ওই প্রায়টা ধীরে ধীরে রোজে পরিণত হলো। ব্যাস, সম্পর্কে ভাঙন ধরতে আর বেশি সময় লাগলো না। কিন্তু রুমি সত্যি এক অন্য নারী ছিল। এমন নারী যে নারীকে আমি কোনো দিনই বুঝিনি। উল্টে ভুল বুঝেছি, খারাপ কথা বলেছি, দেখেছি ও মুখ বুঝে সব সহ্যও করে নিত। আর এইসব সহ্য করাটা আমার কাছে অসহ্য হয়ে উঠল। বলা বাহুল্য, মদের নেশায় ওর মুখটাই আমার কাছে অসহ্য হয়ে উঠল।
তারপর একদিন সেই অসহ্যের সীমা অতিক্রম হলো। পথের কাঁটাকে সরিয়ে দিতে কেমন জানি মন চাইল। একদিন রাত বেশ গভীর হয়েছে, ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি বাজে। আমি মদ খেয়ে ঘরে ঢুকেছি। নিত্যদিনের অভ্যেস মনে করে রুমি সেদিন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার পেটে খিদের জ্বালা তখনও থাবা বসিয়ে চলেছিল এক নাগাড়ে। মদের নেশাও ওই খিদে নিবারণে ব্যর্থ হয়েছিল। রুমিকে জিজ্ঞেস করাতে ও বলল খাবার নেই। শুনে মাথা গরম হয়ে গেল। এত খেটে পয়সা উপার্জন করি, তবু রাতে কেন আমার জন্য খাবার জুটবে না? তবে কি এই খাটাখাটনির কোনো সার্থকতাই নেই? ওই সময় মনে হলো আমার উপার্জিত সমস্ত পয়সার দুর্ব্যবহার করছে এই মহিলা। মনে হলো আমার উপার্জিত সমস্ত অর্থ নিয়ে কোনো না কোনো একদিন পালিয়ে যাবে। এক অবাস্তব ভয় আর চিন্তায় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। ভুলে গেলাম আমি কে, ভুলে গেলাম বিছানার ওপর আলুথালু শাড়ি পরা নারী মূর্তিটির আসল পরিচয়। ভুলে গেলাম ও আমার স্ত্রী, যাকে কোনো দিনের জন্যেও সামান্য সুখটুকু দিতে পারিনি। স্টোভের সমস্ত কেরোসিন বের করে বিছানার ওপর ঢেলে দিলাম। রুমি আঁতকে উঠল, ভয় পেয়ে বিছানার এক কোণে সিঁটিয়ে গেল। তারপর কাঁদো কাঁদো গলায় আমার দিকে চেয়ে বলতে লাগলো, আমাকে মেরো না, দয়া করো, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে আমাকে মেরো না। রুমি বুঝেছিল ওই রাতটাই ওর জীবনের শেষ রাত হতে চলেছে, কিন্তু আমার কানে কিছুই ঢুকলো না। আমি তখন আর আমি নই, যেন কোনো অসুর আমার মধ্যে সেই মুহূর্তের জন্যে বাসা বেঁধেছিল। টেবিলে রাখা দেশলাইয়ের বাক্স থেকে একটি কাঠি বের করে জ্বালিয়ে দিলাম। খাট বিছানা সব মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল। আমি জলদি বাইরে এসে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম। কিছু দেখতে না পেলেও বাইরে দাঁড়িয়ে থেকেই বুঝলাম খাট বিছানার সঙ্গে জ্বলছে এক রক্ত মাংসের প্রাণী। সে আর কেউ নয়, আমারই সহধর্মিণী, যাকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলাম, সিঁদুর দিয়ে যার সিঁথি রাঙিয়ে দিয়েছিলাম। আজ সেই মানুষটি আগুনেই পড়ছে। জন্মালে মরতে হবে জানি, আর মরলে আগুনে পুড়ে দেহটাও ছাই হয়ে যাবে জানি, এই সবই জানি, কিন্তু এ দেহ যে মৃত নয়, জ্যান্ত, জীবন্ত। স্পষ্ট বুঝতে পারছে সে পালাতে চাইছে, হাত পা ছুটছে, চিৎকার করছে, কিন্তু আমার মধ্যে থাকা মনুষ্যত্বটাকে মদ যে মেরে ফেলেছিল। তখন যখন চিৎকার শেষ হলো, বুঝলাম রুমি আর নেই। মনে কেমন জানি একটা ভয় জন্মালো, আর ভয় জিনিসটা যে কাউকে ঠিকমতো বাঁচতে দেয় না। মনে হতে লাগলো এবার যে জেলের ভাত খেতে হবে, আমিও যে খুব কষ্টে মরব। সুতরাং বাঁচতে গেলে অভিনয় করতে হবে। কিন্তু পর মুহূর্তে দরজাটা খুলতেই যে দৃশ্যের সম্মুখীন আমি হলাম, সেই দৃশ্য তোমরাও আজ অবধি হয়তো কোনো দিন দেখোনি। ঘরের সমস্ত জিনিসপত্র আগোছালো হয়ে মাটিতে পড়ে আছে, মেঝেতে টিভিটা ভেঙে চুরে পড়ে আছে, আর বিছানার ওপর একটি দেহ দলা পাকিয়ে পড়ে আছে। আগুন তখনও পুরোপুরি নেভেনি। তারপরে কি আগুন নেভেছিল? সেই প্রশ্নের উত্তর জানবো আমরা পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি এই গল্পের পরবর্তী উত্তর নিয়ে নতুন একটি পর্বে। নমস্কার।